নমস্কার। গানের গল্পে দেবব্রত। এই অনুষ্ঠানের একটা বলতে পারেন সিরিজ চলছে আমাদের, যেখানে আমরা আলোচনা করছি এমন সমস্ত সঙ্গীত শিল্পীদের নিয়ে যারা অবাঙালি হয়েও বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। এর আগের দুটো পর্বে আমরা কেএল সাইকেলের কথা শুনেছি, তালাত মাহমুদের কথা শুনেছি, আরও কার কথা এই পর্বে দেবব্রতদা আমাদের বলবেন সেটাই আমরা শুনব এবং আপনাদের সঙ্গে নিয়েই শুনব। নমস্কার। নমস্কার। যে আলোচনা আমরা করছিলাম যে যারা অবাঙালি সঙ্গীত শিল্পী কিন্তু বাংলা গানকে সমৃদ্ধ করেছেন, তো আগে দুটো পর্বে আমরা দুজনের কথা শুনলাম, কেএল সাইকেল এবং তালাত মেহমুদ। এই পর্বে আপনি আমাদের কার কথা শোনাবেন? এই পর্বে যার কথা শোনাবো বলে তৈরি হয়ে আছি, তার কথা আমরা সবাই জানি, আচ্ছা, কিন্তু তার বাংলা গানের কথা আমরা প্রায় না জানি বললেই হয়। তার কারণটা হচ্ছে আমাদেরই দুর্ভাগ্য। কেন জানি না, তার কারণটা আমরা একটু ইতিহাস ঘাঁটলেই বুঝতে পারবো। তার নাম হচ্ছে মেহেদী হাসান। এবার প্রশ্নই উঠতে পারে বা প্রসঙ্গই উঠতে পারে যে ইনি তো গজল গাইয়ে, উর্দু গান তা এনার সঙ্গে বাংলা গানের কি সম্পর্ক। কিন্তু যদি একটু আলোচনার গভীরে ঢুকি তাহলে আমি আশা করি সবাইকে বোঝাতে পারবো যে ওনার সঙ্গে বাংলা গানের সম্পর্কটা কী। মেহেদী হাসানকে তো আমরা সবাই জানি এত বড় গজল গাইয়ে। লতা মঙ্গেশকর বলতেন যে ইনি যেন ঈশ্বর হয়ে গাইছেন আমাদের কাছে। মোহাম্মদ রফি বলতেন যে আমরা গাই জনতার জন্যে, মেহেদী হাসান সাহেব গান আমাদের জন্যে। আচ্ছা, কত বড় কথা। মানে মিউজিশিয়ান বলা হয় এটা। মেহেদী হাসান জন্মেছিলেন 1927 সালে। ওই 20-এর দশকে এক ঝাঁক প্রতিভা, আমি বোধহয় আগের এপিসোডে বলেছিলাম, তাদের মধ্যে ইনিও একজন। এবং হয়তো বয়সে 1 বছরের ছোট হবে উত্তম কুমারের থেকে, আর 2-3 বছরের ছোট কিশোর কুমার, মোহাম্মদ রফি, কিশোর কুমার, শ্যামল মিত্র, সুধীন দাশগুপ্ত এদের থেকে। জন্মেছিলেন ভারতেই। ভারতের একটা প্রদেশ রাজস্থান, তখনও দেশভাগ হয়নি, এবং রাজস্থানের একটা জায়গা ছিল, অনেকগুলি ছোট ছোট জেলা মতন থাকে, নাম ছিল ঝুনঝুনু, যার থেকে একটা পদবি এসছে ঝুনঝুনওয়ালা। যেমনি আগরওয়াল, অগ্রাবাদ বলে একটা আছে, সেই তার থেকে এরকম টাইটেল হয়। এই ঝুনঝুনওয়ালা টাইটেলটা তো আমাদের খুব পরিচিত টাইটেল, পরিচিত পদবি মারোয়াড়ি সম্প্রদায়ের। এই ঝুনঝুনু প্রদেশে বা ঝুনঝুনুর ওই জেলায় জন্মগ্রহণ করেন এবং খুবই সঙ্গীত রসিক পরিবার এবং সঙ্গীতে যারা যথেষ্ট প্রতিষ্ঠিত পরিবারে জন্মগ্রহণ করেন। ওখানকার যে জমিদার, ওখানকার যে রাজা প্রজারা আছেন, তাদের সভাতে এরা গান গাইতেন। কালাবান্দ ঘরানা বলতো। এই কালাবান্দ ঘরানা মানে হচ্ছে কলা মানে শিল্প, ওয়ান্ত মানে হচ্ছে শিক্ষা। শিল্পকে শিক্ষা দিয়ে আহরণ করতে হয়। আচ্ছা। তো এনারা ওই জমিদার এবং রাজা প্রজাদের সভায় গান গাইতেন। তাদের পৃষ্ঠপোষকতাতেই তাদের সংসার চলতো। এরকম তো অনেক উদাহরণ আছে আমাদের ভারতবর্ষে। ওনাদের ঘরানা 1 শতাব্দী নয়, প্রায় 16 শতাব্দী, বলতে গেলে প্রায় 3.5 শতাব্দী ধরে 350 বছরের ওনাদের ঘরানা। উনিও শিখেছেন বাপ ঠাকুরদা এবং কাকার কাছেই। শুনুন, ছোটোবেলা থেকেই গানটা একদম রক্তে ঢুকে গিয়েছিল। যেটা হয়েছিল, যেটা অনেকেরই হয়নি সেই সময়, যে প্রথাগত শিক্ষা উনি পাননি, মানে প্রথাগত পুস্তক শিক্ষা যেটা বলে সেরকম শিক্ষা, স্কুল কলেজের শিক্ষা পাননি। দেশ ভাগ হয়ে গেল, ওনারা চলে গেলেন পাকিস্তানে। ওই সময় ওনার থেকে বড় অগ্রজ আরেকজন চলে গিয়েছিলেন, তার নাম হচ্ছে বাড়ে গোলাম আলী। কিন্তু বাড়ে গোলাম আলী খান ওখানে চলে যাওয়ার পরে এক ভাগ্যের এমনই, আমাদের এই সুপ্রসন্ন ভাগ্য যে আমাদের রাজনৈতিক উদারতায় ওনাকে বলা হয়েছিল আপনি চলে আসুন এদেশে। উনি এদেশে এসেছিলেন এবং এদেশেই ওনার মৃত্যু হয়। তো জীবনের শেষ ভাগটা উনি এদেশেই ছিলেন। কিন্তু তখন একটা ওই সাম্প্রদায়িক চেতনার তাড়নায় উনি ওদেশে চলে যান।
মেহেদী হাসানও ঠিক তাই, উনি ওদেশে চলে গিয়েছিলেন। উনি খুব কম বয়সেই গান গাইতে শুরু করেন এবং নয় নয় করে যদি আমার হিসেব ঠিক থাকে প্রায় 15-20 হাজারের মতন গান গেয়েছেন, আচ্ছা, যেটা এত? আমরা জানি না। হ্যাঁ, আচ্ছা। তার মানে পাকিস্তান টেলিভিশন, পাকিস্তান চলচ্চিত্র, বাংলাদেশের টেলিভিশন, বাংলাদেশের চলচ্চিত্র, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, 1971-এর কথা বলছি। উনি বেশ মাত্রায় গিয়েছেন এবং সবথেকে বড় যেটা কথা হচ্ছে যে 70-এর দশকে আহমেদ ফায়াজ বলে একজন বিখ্যাত কবি ছিলেন, তারই একটা গান, সেই গানটা আজ যেমন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে গিয়ে মনে হয়েছিল কাজলা দিদি, তেমনি এই মেহেদী হাসানের কথা বলতে গিয়ে ওই গানটাই সবার মনে পড়ে, রঞ্জিশে সহি, হ্যাঁ, দিল হি দুখানে কে লিয়া। ইনি, এর কথার কিন্তু বিরাট দাম আছে। রঞ্জিশে সহি মানে হচ্ছে, রঞ্জিশ মানে হচ্ছে ক্ষোভ বা আক্ষেপ। আক্ষেপই থাক, আক্ষেপই হোক, ক্ষোভই হোক, পরোয়া নেই। দিল হি দুখানে কে লিয়া মানে অন্য কোনো অজুহাতে আসতে হবে না, দিল আমার দুঃখ দেবার মনে জন্যই এসো। দুঃখ দেবার জন্যেই হ্যাঁ। তুমি এসো। এই হচ্ছে গানের কথা। অসম্ভব জনপ্রিয় হয়েছিল। উর্দু যারা ভাষা জানেন তাদের কাছে তো এই গান ছিল একটা মানে স্বর্ণখণ্ডের মতন। আর এই গানটি বম্বেতেও যারা এখানকার হিন্দি ভাষাভাষী মানুষ তারাও বুঝতে পারতেন, অনেকেই এই গানটা গেয়েছেন। সেই গানটা গেয়ে তোরা তুমুল জনপ্রিয় হয়। মানে তখনকার দিনে নূরজাহান যেমন ছিল সম্রাজ্ঞী, গজল সম্রাজ্ঞী, তিনি এখান থেকে ওখানে চলে গিয়েছিলেন আচ্ছা, ঠিক দেশভাগের পরে, তেমনি গজল সম্রাট তখন ছিলেন হচ্ছে এই মেহেদী হাসান। কিন্তু এমনই ভাগ্য আমাদের কলকাতাবাসী এবং এপার বাংলার, যে আমাদের এখানে খুব একটা বড় আসেননি, এনাকে দিয়ে গান গাওয়ার কোনো প্রচেষ্টা হয়নি আমাদের সুরকারদের। তারও অনেক কারণ আছে। যাই হোক, উনি কিন্তু পূর্ব পাকিস্তানে অনেকবার এসেছেন, মানে অধুনা বাংলাদেশে অনেকবার এসেছেন। ঢাকা, চট্টগ্রামে অনেক সিনেমায় গান গেয়েছেন, সাবিনা ইয়াসমিন, রুনা এলালার সঙ্গে অনেক গান গেয়েছেন। সেই সময় অবিভক্ত পাকিস্তান, মানে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে যে গান হতো, যে চলচ্চিত্র হতো, তাতে একজন সুর দিতেন, তার নাম ছিল হচ্ছে, উনি ছিলেন বাঙালি খ্রিস্টান, রবীন ঘোষ। আচ্ছা। আমাদের এখানে রবীন চট্টোপাধ্যায়, ওখানে রবীন ঘোষ। তাকে বলা হতো পাকিস্তানের আর.ডি. বর্মন বা পাকিস্তানের মদন মোহন। তার গান এরকম হিট করত। কিন্তু আমাদের দেশে যা হয়, দেশভাগ, আমি এ নিয়ে আলোচনা করেছি, দেশভাগ হয়ে গেলে বা রাজনৈতিক কারণে কোনো এরকম যদি ভৌগোলিক ভাগাভাগি হয়, তাহলে কৃষ্টি এবং সংস্কৃতিও ভাগ হয়ে যায়, যেন সেখানেও বেড়া পড়ে যায়, সেখানেও যেন নো এন্ট্রি, এরকম একটা ব্যাপার। এই সজীব সচল দেওয়া নেওয়াটা বন্ধ হয়ে যায়, যেটা অনেকাংশে সত্যি। এবং এটা আমি যদি আরও 2-3 মিনিটে এটাকে আরও প্রকাশ করতে পারি, যেমন 1968 সাল, তখন কিন্তু বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন হয়ে গেছে এবং তারা কিন্তু ধীরে ধীরে জেগে উঠছে যে আমরা আলাদা দেশ হব। 68 সালে তখন ওনাদের প্রায় যাতায়াত আছে, পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে আসেন। সেই সময়টা এমন একটা দুর্বিষহ সময় যে আইয়ুব খানের সময়, আইয়ুব খান ওখানে বাংলা গান বন্ধ করে দিয়েছিলেন। আচ্ছা। এবং বাংলা গান প্রাথমিকভাবে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দিয়েছিলেন। আচ্ছা। এই কথাটা আমরা রেজওয়ানা চৌধুরী বন্যার যখন উনি জীবন স্মৃতি করেন তার কথায় পাই। সেই সময় রেডিওতে আর সব জায়গাতে রবীন্দ্রনাথের গান গাওয়া হতো না, কেন না রবীন্দ্রনাথ ভারতবর্ষের কবি বলে। আচ্ছা, আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। এবং তখন ওদের উর্দু চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল। সেই সময় একটা গান মনে আছে, ওখানকার যিনি আশরাফুজ্জামান বলে একজন গীতিকার এবং মোহনলাল দাস বলে ভদ্রলোক, তিনি একটি গান রচনা করলেন। গানটার কথা হচ্ছে হারানো দিনের কথা মনে পড়ে যায়। আচ্ছা। এই গানটি এখনও ইউটিউবে আছে, এই এরকম টাইপ করলেই পাওয়া যাবে। এই গানটি গেয়েছিলেন মেহেদী হাসান, বাংলা গান। অসম্ভব ভালো গেয়েছিলেন এবং গানটি খুব সম্ভবত পিলু রাগের ওপরে। এবং গানটি গাইলে বোঝা যাবে বা শুনলে বোঝা যাবে যে ওনার কথার মধ্যে কোনো জড়তা ছিল না। উনি যে উর্দু ভাষী মানুষ, কিন্তু কি চমৎকার বাংলা গান গেয়েছেন।
ওনার সঙ্গে বাংলাদেশের তো অনেক সম্পর্ক ছিল। রবীন ঘোষের সুরে অনেক গান গেয়েছেন, অনেক বাংলা গান গেয়েছেন, যেটা আমরা জানি না, শুনিনি। কলকাতার সঙ্গে খুব ক্ষীণ যোগাযোগটা ছিল। একবার মনে আছে রবীন্দ্র সদনে বোধহয় ওনারই সংবর্ধনায় একটা অনুষ্ঠান হয়, এবং সেই সময় উনি যখন গান গাইতে গাইতে থেমে গিয়েছিলেন, বলেছিলেন, আপনাদের মধ্যে আমার এক খুব ভালোবাসার শিল্পী এবং শ্রদ্ধার শিল্পী আছেন, উপস্থিত আছেন। তিনি সংগঠকদের মাধ্যমে জানতে পেরেছিলেন। আমি বিনীত অনুরোধ করব তিনি যেন উঠে দাঁড়িয়ে আমার এই শ্রদ্ধা গ্রহণ করেন। উঠে দাঁড়িয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আচ্ছা, তার মানে উনি ওই দেশে থেকেও হ্যাঁ, মানবেন্দ্রবাবুর গান শুনেছিলেন। সমজদার ছিলেন, হ্যাঁ। অনেকেই সমজদার ছিলেন। তখন এটা বোঝা যায় যে গান কীরমভাবে সীমানা পার করে পেরিয়ে চলে যায়। এবং একটা সময় শুনেছি যখন উনি আসতেন এখানে, উনি মাঝে মধ্যেই নাকি সতীনাথ বাবুর কাছে উঠতেন। সতীনাথ মুখোপাধ্যায় ওনারও লাহোর রেডিওতে একবার দুবার গান গেয়েছিলেন। উনি একটা সময় উর্দু গজলও গাইতেন সতীনাথ মুখোপাধ্যায়, এবং পরে বাংলা গজলও চেষ্টা করেছিলেন। তো যেটা দেখা যায় যে আমরা বিশেষ করে আমাদের স্বর্ণযুগের যে সুরকারেরা, তারা যদি ওনাকে দিয়ে একটা দুটো তিনটে গান গাওয়াতে পারতেন, এবং ওনারও গলায় যদি আমরা অতুল প্রসাদ, রজনীকান্ত এবং রবীন্দ্রনাথের পঞ্চকবির গান শুনতে পেতাম, আমরাই বোধহয় সমৃদ্ধতর হতাম। ঠিক, সেটা আমাদেরই দুর্ভাগ্য। উনি অনেক পুত্রকন্যা রেখে মারা যান, এবং ওনার দুই শিষ্য এখন প্রথিতযশা ভারতবর্ষে। একজন হচ্ছেন হরিহরন, আচ্ছা, আর একজন হচ্ছেন তালাত আজিজ। আচ্ছা, এই দুজনে ওনার কাছে কিছুটা শিক্ষা গ্রহণ করেছেন যতদিন ওনার বম্বেতে ছিলেন। একটা সময় মনে আছে 80-র দশকে, যখন ওনার শরীর খুব খারাপ, তখন একটা গান হয়, ডুয়েট গান হয়, সেটাও এখনও আমরা ইউটিউবে পাই, রেকর্ডও আছে। এপারে ভারতবর্ষে গান লতা মঙ্গেশকর, আর ওপারে গান মেহেদি হাসান। এখানকার রেকর্ডিংটা ওখানে পাঠিয়ে দেওয়া হয়, ওখানে আলাদা করে রেকর্ডিং হয়, তারপরে দুটো সংযোজন করে একটা গান তৈরি করা হয়, আচ্ছা। যেটা আধুনিক প্রক্রিয়ায় তৈরি হয়েছে। গানটা কিন্তু খুব ভালো, পরিষ্কার হয়েছে গানটা। তো সর্বশেষে শেষ করব একটা ঘটনা দিয়ে, যে 47 সালের পরে দেশভাগ যখন হয়ে গেল, তখন ওই একটা বর্ডার আছে আমাদের, আতারি বর্ডার। ওই আতারি বর্ডারে, পাঞ্জাবের বর্ডারে, ওইখানে ওই একটা আনুষ্ঠানিক একটা প্রক্রিয়া হয়, যেখানে ওদের সৈন্যবাহিনী আমাদের সৈন্য বা সীমান্তরক্ষী বাহিনী অভিবাদন করেন। সেই সময় মনে আছে দুই সম্প্রদায় এবং দুই দেশের একটা সম্প্রীতির অনুষ্ঠান হয়েছিল। ওখানে গান গিয়েছিলেন বেগম আখতারজি, গজল সম্রাজ্ঞী, মানে অবিসংবাদী গজল সম্রাজ্ঞী। তিনি একটা গান গিয়েছিলেন, হামারি আতারিয়া পে আও সজনা সারা ঝগড়া খতম হো যায়। এটা যেন মানে ওনাকেই উদ্দেশ্য করে বলা, মানে দুই দেশকে কত বড় বাণী এবং কত বড় বার্তা দেওয়া। হামারি আতারিয়া পে আও সজনা সারা ঝগড়া খতম হয়ে যায়। তার আগে কিন্তু আমাদের যুদ্ধ লেগে গেছে একবার, এবং প্রথম সারিতে বসে শুনছিলেন মেহেদি হাসান। আচ্ছা, তিনি পরে প্রায় অশ্রুসিক্ত সে চোখে এবং তার মুখে আর কিছু ছিল না, বিস্ময় ছাড়া। তিনি বললেন, এ যদি গান হয়, আমি নখেরও যোগ্য নই। তা এক একজন শিল্পী তার আরেকজন শিল্পীকে যে কীভাবে সম্মান দিতে পারেন, নিজে কতখানি নিজেকে নামিয়ে বা নিজেকে নত করে বিনম্র শ্রদ্ধা যেটা বলে, সেটাই বোধহয় একটা বড় নিদর্শন। এই হচ্ছে তৃতীয় বাঙালি, যিনি বাংলা গান সামান্য করে গেছেন, হয়তো আমাদের এপার বাংলায় যদি করে যেতেন, তাহলে হয়তো আমাদের বিরাট লাভ হতো। আমরাই দুর্ভাগ্যবান, আরও সমৃদ্ধ হতে পারে। একদম একদম। বেশ, এটাও বেশ ভালো হলো, জানা হলো। আজকের পর্ব এখানে শেষ করি। আপনারাও সঙ্গে থাকুন। আগামী পর্বে আমরা আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে দেবব্রতদার সঙ্গে আলোচনায় বসবো, এবং দারুণ একটা অনুষ্ঠান আমরা আপনাদের উপহার দেব। নমস্কার।